নবজাতকের মৃত্যুর কারণগুলো যদি আমরা দেখি, অলমোস্ট ৪৫ ভাগই হচ্ছে কম ওজনের বাচ্চা এবং তার বিভিন্ন কমপ্লিকেশন। এরপরে রয়ে গেছে আমরা যেটাকে বলি যে বিভিন্ন ইনফেকশন যেগুলো নবজাতক বাচ্চার হয়ে থাকে। এছাড়া তারপরে আছে কিছু যে জন্মগত ত্রুটি। এই গরমের সময় আবার অনেক শিশু আসলে ভাইরাল ফিভার থেকে শুরু করে ঠান্ডা এই ধরনের সমস্যায় ভুগছে। এর থেকে কি আবার মৃত্যুর কোনো ঝুঁকি থাকে? প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি কালবেলার নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বায়োফার্মা প্রেজেন্টস স্বাস্থ্যবেলায়। সাথে আছি আমি তৌহিদুল ইসলাম তারেক। দর্শক, গেল ৫ বছরে দেশে শিশু মৃত্যুর সংখ্যা বেড়েছে। কি কারণে বেড়েছে এবং এর প্রতিরোধের উপায় কি, এই বিষয়ে কথা বলতেই আজকে আমরা আমাদের এই পর্ব সাজিয়েছি। এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন ডাক্তার তানিয়া ইসলাম, শিশু বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক, শিশু বিভাগ, শিশু মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউট, মাতোয়াইল। ম্যাডাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের মূল প্রোগ্রাম শুরু করব, তার আগে আপনার সংক্ষিপ্ত একটি জীবন বৃত্তান্ত দেখে আসবো। ডাক্তার তানিয়া ইসলাম ১৯৭৯ সালে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০৩ সালে রংপুর মেডিকেল কলেজ থেকে MBBS সম্পন্ন করেন। এরপর ২০০৮ সালে ডিপ্লোমা ইন চাইল্ড হেলথ ডিগ্রি অর্জন করেন। ২০১৪ সালে বাংলাদেশ কলেজ অব সার্জনস থেকে প্যাডিয়াট্রিকের উপর উচ্চতর ডিগ্রি FCPS সম্পন্ন করেন। বর্তমানে বিশেষজ্ঞ এই চিকিৎসক মাতোয়াইলের শিশু মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের শিশু বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। ম্যাডাম, আমরা শুরুতেই আমি বলছিলাম আসলে যে আমাদের দেশে একটি পরিসংখ্যান বলছে যে শিশু মৃত্যুর হার বেড়েছে গেল ৫ বছরে। শুরুতে যদি আমাদের একটু বলতেন যে শিশু মৃত্যু বলতে আসলে কি বোঝায়? আচ্ছা, বাংলাদেশের ক্ষেত্রে শিশু মৃত্যু বলতে আমরা আসলে ৫ বছর নিচে বাচ্চাদের যে মৃত্যুর হার, এটাকেই শিশু মৃত্যুর হার বলে ধরে থাকি। সাধারণত প্রতি ১,০০০ জনে এটা গণনা করা হয়ে থাকে এবং নবজাতক যে বাচ্চাগুলো আছে, মানে যাদের বয়স ০ থেকে ২৮ দিনের মধ্যে, তাদের যে মৃত্যু হার সেটাও কিন্তু এই শিশু মৃত্যুর হারের মধ্যেই অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। আচ্ছা, খুব সুন্দর বলছিলেন। একটু যদি বলতেন যে বাংলাদেশের শিশু মৃত্যুর চিত্র কেমন? আমরা তো মোটা দাগে একটা বললাম যে বেড়েছে, এই চিত্রটা আসলে কেমন বর্তমানে? আচ্ছা, আসলে এখন বর্তমানে বাংলাদেশের শিশু মৃত্যুর হার ৫ বছর নিচে যে বাচ্চাদের শিশু মৃত্যুর হার হচ্ছে ৩১ পার 1000 লাইভ বার্থ, মানে প্রতি ১,০০০ জনে আমরা যেটা বলে থাকি ৩১ জন মারা যাচ্ছে। আর হচ্ছে যেটা নবজাতকের মৃত্যুর হার, সেটা হচ্ছে ২০ জন পার 1000 লাইভ বার্থ, মানে প্রতি ১,০০০টা জীবিত বাচ্চার ক্ষেত্রে ২০ জন বাচ্চা মারা যাচ্ছে। এটা বলা হচ্ছে যে এটা আগের ৫ বছর তুলনায় বিষয়টা বেড়েছে, শিশু মৃত্যুর হার, নবজাতক এবং ৫ বছরের নিচে যে শিশুরা আছে। এর পেছনের কারণগুলো আপনারা কি দেখছেন, আসলে কি কারণে বেড়েছে? আচ্ছা, এটা হচ্ছে যে নবজাতকের মৃত্যুর কারণগুলো যদি আমরা দেখি, তার মধ্যে এটা হচ্ছে মোস্টলি, মানে অলমোস্ট ৪৫ ভাগই হচ্ছে কম ওজনের বাচ্চা এবং তার বিভিন্ন কমপ্লিকেশন, কম ওজনের নবজাতকদের। এরপরে রয়ে গেছে আমরা যেটাকে বলি যে বাচ্চার জন্ম সংক্রান্ত, মানে পেরিন্যাটাল রিলেটেড কমপ্লিকেশনগুলো সেগুলোর জন্য হয়ে থাকে মৃত্যুটা। এরপরে আছে হচ্ছে সেপ্টিসেমিয়া বা ইনফেকশন, বিভিন্ন ইনফেকশন যেগুলো নবজাতক বাচ্চার হয়ে থাকে। এছাড়া তারপরে আছে কিছু যে জন্মগত ত্রুটি। জন্মগত ত্রুটিও কিন্তু বাচ্চার নবজাতক মৃত্যুর একটি কারণ হিসেবে বিবেচনা করা হয়। আর এছাড়া যদি আমরা আন্ডার 5 বলি, যে ৫ বছর নিচের বাচ্চাদের, সেই ক্ষেত্রে এখনো কিন্তু আমাদের দেশে এই বাচ্চাগুলোর মৃত্যুর প্রধান কারণ হচ্ছে নিউমোনিয়া এবং তারপরে আছে ডায়রিয়া বা তারপরে অপুষ্টি। এছাড়া বিভিন্ন অ্যাক্সিডেন্টাল ইনজুরি যেগুলোকে আমরা বলি, যে তার মধ্যে প্রধান হচ্ছে ড্রাউনিং বা পানিতে ডুবে মারা যাওয়া, অ্যাক্সিডেন্টাল ইনজুরি। এটাও এই যে বাচ্চার শিশু মৃত্যু, যে আন্ডার 5 বা ৫ বছর নিচে বাচ্চাদের মারা যাওয়ার অন্যতম কারণ। আচ্ছা, সেক্ষেত্রে যে বিষয়গুলো হয়, যারা নবজাতক, যে তাদের মৃত্যুর কথা বলছিলেন, যে এই নবজাতকদের মৃত্যুর পেছনে যারা অভিভাবক আছেন, বিশেষ করে মায়েরা যখন গর্ভাবস্থায় থাকেন, তখন কি তাদের কোনো ধরনের মিস্টেক কিংবা ভুল ধারণার কারণে কি বাচ্চারা এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা?
কিছু ভুল ধারণা কিছু আছে, যেমন তারা হয়তো অনেক সময় আমাদের দেশে যেটা হয় আর কি, সেটা হচ্ছে বাল্যবিবাহ। বাল্যবিবাহ হওয়ার কারণে মা নিজেই দেখা যায় তার নিজেরই তো বৃদ্ধি ঠিক মতো হয়নি, তখন দেখা যায় সে একটা তার নিজেরও পুষ্টি কম থাকে এবং সে একটা অপুষ্ট শিশু জন্ম দেয়। সেই ক্ষেত্রে বাচ্চাটা কম ওজন হতে পারে, সেই ক্ষেত্রে এটা তার একটা মৃত্যুর কারণ হয়। তারপর দেখা যায় তারা অ্যান্টিনেটাল চেক আপ, যেটা গর্ভকালীন যে সেবাটা নিবে, সেটাও দেখা যায় যে অজ্ঞতার কারণে হোক বা ফিনান্সিয়াল কারণে হোক, দেখা যায় অনেক সময় তারা এই অ্যান্টিনেটাল চেক আপটা করতে যায় না। তখন দেখা যায় তার যদি কোনো কমপ্লিকেশন থাকে, তখন কিন্তু অ্যান্টিনেটাল চেক আপে সেটা ধরা পড়ে এবং সেই অনুযায়ী কিন্তু ব্যবস্থা নেওয়া যায়। তখন কিন্তু এটা একটা কারণ হতে পারে। এছাড়া দেখা যায় যে হসপিটাল ডেলিভারি, আমাদের দেশে কিন্তু আমরা বলছি যে হসপিটাল ডেলিভারি করানোর জন্য, যাতে ডেলিভারি রিলেটেড কমপ্লিকেশনগুলো এড়ানো যায়, কিন্তু এখনও দেখা যাচ্ছে আমাদের দেশে হসপিটাল ডেলিভারি 65%, হোম ডেলিভারি এখনও 35% বাচ্চা হোম ডেলিভারি হচ্ছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কমপ্লিকেশনগুলো হসপিটালে থাকলে যেগুলো ম্যানেজ করা যেত, বাড়িতে সেগুলো ম্যানেজ করা যাচ্ছে না, এটাও একটা কারণ। এছাড়া হচ্ছে ইনফেকশন, বিভিন্ন রকমের ইনফেকশনের জন্য আমরা যেহেতু পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক সময় ভালোভাবে মেনটেন করি না, তারপর দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় নাভিতে ইনফেকশন হয়, নাভিতে ওই যেগুলো আমাদের অজ্ঞতার জন্য আমরা অনেক কিছু ব্যবহার করি, এগুলো থেকে দেখা যাচ্ছে যে বাচ্চাটা বা এই যে হাইজিন মেনটেন না করার কারণে ইনফেকশন হচ্ছে। এগুলোকে অজ্ঞতা এবং বলা যাবে যে সচেতনতার অভাব, এটাও আছে কিছুটা। যদি এগুলো আমরা দূর করতে পারি, তাহলে কিন্তু আমরা দেখা যাবে যে এর থেকে অনেকটাই বেরিয়ে আসা সম্ভব। তবে সেক্ষেত্রে যারা কম ওজন, আপনি কম ওজনটাকে বেশি উল্লেখ করেছেন, কারণ হচ্ছে সেটার কারণে আসলে বেশি মারা যাচ্ছে। কম ওজন থেকে শুরু করে অন্যান্য যে কারণগুলো রয়েছে নবজাতকদের মৃত্যুর পেছনে, সেক্ষেত্রে কোন নবজাতকরা বেশি ঝুঁকিতে থাকে আসলে? আচ্ছা, নবজাতক ওই যেটা বললাম আপনাকে, কম ওজনের বাচ্চারা তো মৃত্যুর ঝুঁকিতে থাকে। তারা যেহেতু ওজনটা কম, সেজন্য তারা দেখা যাচ্ছে যে তাদের শরীরের তাপমাত্রাটা কমে যেতে পারে, শরীরে সুগার কমে যেতে পারে, বিভিন্ন রকমের ইনফেকশন হতে পারে। তাদের যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তারপর তারা দেখা যাচ্ছে তাদের বিভিন্ন সময়ে তাদের বিভিন্ন রকম কমপ্লিকেশন, ব্রেন থেকে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সব জায়গায় তাদের বিভিন্ন রকম কমপ্লিকেশন হতে পারে। এই জন্যই কিন্তু যে নবজাতকে যে লো বার্থ ওয়েট আমরা যেটা বলছি, প্রিটার্ম লো বার্থ ওয়েট, এক্ষেত্রে আমি একটু বলে নিই কাদেরকে আমরা বলছি লো বার্থ ওয়েট। যারা স্বাভাবিক ওজন, একটি বাচ্চার স্বাভাবিক জন্ম ওজন হচ্ছে 2.5 কেজি থেকে 4 কেজি। যেসব বাচ্চা 2.5 কেজি ওজনের নিচে জন্ম নিচ্ছে তাদেরকে আমরা বলছি যে লো বার্থ ওয়েট। এবং যারা 37 সপ্তাহের আগে জন্ম নিচ্ছে তাদেরকে আমরা বলছি প্রিটার্ম। মানে এই প্রিটার্ম লো বার্থ ওয়েট যে বাচ্চাগুলো, মানে যারা 37 সপ্তাহ আগে হয়ে যাচ্ছে এবং 2.5 কেজি নিচে, সেই বাচ্চাগুলি দেখা যাচ্ছে যে এই বিভিন্ন টাইপের ঝুঁকিতে পড়ছে এবং এদের মৃত্যুহারই এই জন্য সবচেয়ে দেখা যাচ্ছে বেশি, 45% দখল করে আছে এই প্রিটার্ম লো বার্থ ওয়েট বাচ্চারা। আর এছাড়া ওই যেটা বললাম ডেলিভারি রিলেটেড কমপ্লিকেশনও একটা মেজর পোর্শন। সেটার যদি আমরা যে হসপিটাল ডেলিভারি হলে সেটা অনেকটাই ঝুঁকিটা অনেকটাই আমরা কমাতে পারি। বাড়িতে ডেলিভারি হলে সেই ঝুঁকিটা কমানো যায় না, কিন্তু বাড়িতে ডেলিভারি হলেও যদি স্কিল বার্থ অ্যাটেন্ডেন্ট, মানে আমরা যদি একজন অভিজ্ঞ লোক থাকে, তাহলে কিন্তু কিছুটা হলেও কন্ট্রোল করা যায় এবং বিভিন্ন ট্রেনিং দিয়ে কিন্তু তাদেরকে কিভাবে কমপ্লিকেশনগুলি ম্যানেজ করবে সেগুলোর ব্যাপারে বিভিন্ন ট্রেনিং দেওয়া হয়। খুব সুন্দর বলছিলেন ম্যাডাম। আমরা একটু যদি আপনার কাছে জানতে চাই যে আপনি যে টার্মটা বলেছেন লো বার্থ ওয়েট চিলড্রেন বা বাচ্চা যারা জন্মগ্রহণ করছে, তাদের পেছনে আসলে কি কারণে আসলে তাদের ওজনটা কম হচ্ছে? গর্ভাবস্থায় কি তারা পুষ্টি কম পাচ্ছে, নাকি কি ধরনের কারণে আসলে তাদের ওজনটা কম হচ্ছে, বা প্রিমেচিউর বেবি কেন জন্মগ্রহণ করছে? হ্যাঁ, এটা খুব ভালো একটা প্রশ্ন করেছেন আপনি। এটা আসলে কিছুটা আমাদের অজ্ঞতা, অসচেতনতা, এগুলোও কিছুটা দায়ী, আর কিছুটা মেডিকেল কারণেও হয়ে থাকে। যেমন এই যেটা আমি বললাম বাল্যবিবাহ তো আমাদের দেশে একটি খুবই বড় সমস্যা। এর কারণে দেখা যাচ্ছে যে বাচ্চাটা
বাচ্চার মাও দেখা যাচ্ছে অতটা পুষ্টিহীনতা, মাও পুষ্টিহীনতা ভুগছে এবং সেই কারণে বাচ্চাটাও পুষ্টিহীনতায় ভুগে, বা হচ্ছে লো বার্থ ওয়েট, ওজনটা কম হয় জন্মের ওজনটা। এছাড়া যেমন ধরেন আপনি তার যদি অ্যান্টিনেটাল চেক আপটা ঠিক মতো হয় তাহলে দেখা যায় তার ডেলিভারিটা টার্ম ঠিক মতো হয়, বা যদি ডেলিভারিটা আগেও হয়ে যায় তাহলে ম্যানেজমেন্টটা আমরা করতে পারি। কিন্তু যদি অ্যান্টিনেটাল চেক আপ না থাকে তাহলে তার আগে ডেলিভারি হয়ে যেতে পারে, তার সেজন্য ডেলিভারিটা আগে হয়ে গেলে প্রিটার্ম হলে তার বিভিন্ন কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এছাড়া যদি দেখা যাচ্ছে তার মা যদি কোনো কারণে কোনো ইনফেকশনে ভুগে, অনেক সময় অনেক ইনফেকশনের কারণে কিন্তু বাচ্চার ডেলিভারি আগে হয়ে যেতে পারে, হ্যাঁ মায়ের, সেগুলো যদি আমরা প্রপার ট্রিটমেন্ট না করাই তাহলে। এছাড়া যদি মার অনেক সময় দেখা যায় হাইপারটেনশন বা অনেক ডিজিজের কারণে কিন্তু বাচ্চাটা ছোট হতে পারে। দেখা যাচ্ছে যে বাচ্চাটা জন্মের সময় হয়তো ঠিক মতোই হয়েছে টাইম অনুযায়ী, কিন্তু তখনও দেখা যাচ্ছে তার ওজনটা কম থাকতে পারে। তাহলে এগুলো বিভিন্ন কারণে, কিন্তু কিছু হচ্ছে অসচেতনতা, অজ্ঞতা এবং কিছু মেডিকেল কন্ডিশন, এগুলো বিভিন্ন কারণেই কিন্তু বাচ্চাটা দেখা যাচ্ছে যে সময়ের আগে হয়ে যেতে পারে এবং অপুষ্ট হতে পারে। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে অনেক মায়ের গর্ভাবস্থায় তাদের পানি শুকিয়ে যাওয়ার কারণে আসলে দ্রুত বাচ্চা ডেলিভারি করতে হচ্ছে, যে কারণে আসলে অপরিণত বাচ্চা অনেক সময় জন্মগ্রহণ করছে। এই পানি শুকিয়ে যাওয়ার পেছনে আসলে মূল কারণগুলো কি কাজ করে, এটা কি? আচ্ছা, এটা হচ্ছে একটা যে মেডিকেল কন্ডিশন যেটা আমি বললাম আপনাকে, এটা হচ্ছে বিভিন্ন কারণে মার হতে পারে, যে মার যদি যে কোনো ইনফেকশন থাকে বা হচ্ছে এটা আসলে এমনি কারণে মানে আননোন কারণে অনেক সময় হতে পারে। সেই জন্য যদি বাচ্চাটা উনি যদি ঠিকমতো ফলো আপে থাকে এবং যদি সঠিক সময়ের মধ্যে ডেলিভারিটা করানো হয় এবং যদি সঠিক প্রপার ডেলিভারির পর বাচ্চাটা যদি কম ওজন হয় তারপরে যদি প্রপার ম্যানেজমেন্ট করা হয় তাহলে কিন্তু বাচ্চার মৃত্যু হারটা এখানে অনেকখানি মানে কমে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এখন অনেক সময় হয় যে বিষয়টা বাচ্চা কম ওজন জন্মগ্রহণ করছে, সেক্ষেত্রে হয়তো বাবা মায়ের হাত থাকছে না বা চিকিৎসকেরও হাত থাকছে না। যখন একটি বাচ্চা কম ওজনে জন্মগ্রহণ করছে তখন তো সে একটু ঝুঁকিতে থেকে যায়, সেক্ষেত্রে আপনারা কি ধরনের পদক্ষেপ নিয়ে থাকেন তাদের চিকিৎসা দেওয়ার জন্য? আচ্ছা, গভর্নমেন্ট যেটা সরকার কিন্তু এই যে কম ওজনের যে বাচ্চাগুলো জন্ম নিচ্ছে, যেহেতু এটা একটা মেজর পোর্শন দখল করে আছে আমাদের নিউনেটাল মর্টালিটি রেটের, মানে শিশু মৃত্যু হারের একটা মেজর পোর্শন দখল করে আছে। এই জন্য কিন্তু গভর্নমেন্ট অনেকগুলো প্রজেক্ট হাতে নিয়েছে যাতে এই আমরা প্রিটার্ম লো বার্থ ওয়েট বাচ্চাটার মৃত্যুটাকে কমিয়ে আনতে পারি। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে ক্যাঙ্গারু মাদার কেয়ার। আচ্ছা, ক্যাঙ্গারু মাদার কেয়ার, যেহেতু এই যে এই প্রিটার্ম লো বার্থ ওয়েট বাচ্চাগুলো, কম ওজনের বাচ্চাগুলো সহজেই তাপমাত্রা ধরে রাখতে পারে না, সহজেই তার শরীরের তাপমাত্রা কমে যায়, তারপর তার শরীরে সুগারটা কমে যায়, তারপর হচ্ছে সে ব্রেস্ট ফিডিং ঠিক মতো করতে পারে না, তার বিভিন্ন ইনফেকশন হয়। এই কারণে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে যেটা আমরা বললাম যে ক্যাঙ্গারু মাদার কেয়ার। তারপর আমাদের নাভিতে একটা জন্মের পরপরই আমরা একটা ড্রপ দিয়ে একটা ক্লোরহেক্সিডিন বলে একটা দিয়ে দিই যাতে সেপ্টিসেমিয়া কমানোর জন্য। নিউমোনিয়ার যে এটা ঝুঁকিটা থাকে, সেপ্টিসেমিয়া, এটা সেপ্টিসেমিয়া বলতে হচ্ছে যে কোনো ইনফেকশন নবজাতক বাচ্চা, সেটা নিউমোনিয়া হতে পারে, তারপর মাথা ইনফেকশন হতে পারে, বিভিন্ন রকম ইনফেকশন হতে পারে। আচ্ছা, তাহলে এই যে ক্যাঙ্গারু মাদার কেয়ার, এটা একটা খুবই ভালো উদ্যোগ সরকারের, যেটা দিয়ে আমরা নবজাতক বাচ্চাটাকে, এই যে বাচ্চাগুলো 2.5 কেজি নিজে ওজন হবে, তাদেরকে এমন একটা পদ্ধতিতে মার বা ফ্যামিলির অন্য যে কারোর স্কিন টু স্কিন কন্ট্যাক্টে রাখি বাচ্চাটাকে, যাতে বাচ্চাটা একটা টেম্পারেচার মেনটেন করতে পারে এবং দেখা যাচ্ছে তার ইনফেকশন কম হয়, সে ব্রেস্ট ফিডিংটা ঠিকমতো করতে পারে। এবং দেখা যাচ্ছে কি তার এই যেই বাচ্চাগুলো এই যারা আমাদের দেশের লো ইনকাম যারা লো ইনকামের সোর্স যাদের, তারা দেখা যায় অনেক সময় এই নবজাতক বাচ্চাগুলো কম ওজন হলে ইনকিউবেটরের ভিতর রাখতে পারে না, বা এই যে এনআইসিইউ আমাদের যে ইন্টেনসিভ কেয়ার ইউনিটের যে খরচ বা সেগুলো বহন করতে পারে না। সেই জন্য আমরা এটাকে খুব কম খরচে এবং বলতে গেলে কোনো রকম খরচ ছাড়াই আমরা এই বাচ্চাগুলোকে এই ক্যাঙ্গারু মাদার কেয়ারের মাধ্যমে এই সেবাটা যদি দিতে পারি তাহলে বাচ্চার দেখা যাচ্ছে যে তার প্রায় মানে বাঁচার সম্ভাবনা অর্ধেকের বেশি বাঁচার সম্ভাবনা বেড়ে যায়। এই ক্যাঙ্গারু মাদার কেয়ার দিয়ে কিন্তু আমরা যে বাচ্চাগুলো কম ওজন এবং আগে হয়ে যাচ্ছে তাদেরকে
খুব ভালো একটা সেবা দিতে পারি। এবং সরকার কিন্তু বিভিন্ন পর্যায়ে ডাক্তার, সিস্টার যারা মাঠ পর্যায়ে কাজ করে সবাইকে কিন্তু এই ক্যাঙ্গারু মাদার কেয়ার ট্রেনিংটা প্রোভাইড করছে, যাতে এই সার্ভিসটা সবাই দিতে পারে এবং আমরা এই নবজাতকের মৃত্যু যেটা প্রিটার্ম লোবার ওয়েট থেকে হচ্ছে সেটা কমিয়ে নিয়ে আসতে পারি। সেক্ষেত্রে ক্যাঙ্গারু মাদার কেয়ার যেটা, সেটা তো বাচ্চা জন্মের পরে মার সাথে বা ফ্যামিলি যে কারোর সাথে স্কিন টু স্কিন একটা কানেক্ট করে বাচ্চাদেরকে সুস্থ রাখা বা ভালো রাখা, তাদের মৃত্যুর ঝুঁকিটা কমিয়ে আনার জন্য আপনারা কাজ করছেন। কিন্তু ইনিশিয়ালি যখন একটি বাচ্চা আর কি প্রিমেচিউর বাচ্চা জন্মগ্রহণ করছে, তখন আপনাদের আসলে কি চিকিৎসা দিয়ে থাকেন আপনারা? কারণ অনেক সময় আমরা দেখি যে বাচ্চাকে আলাদা করে নিয়ে যাওয়া হচ্ছে, তাকে অক্সিজেন দেওয়া হচ্ছে, একটা জায়গায় আলাদাভাবে তাকে রাখা হচ্ছে বেশ কয়েকদিন। এই বিষয়গুলো সম্পর্কে যদি একটু আমাদের বলতেন। আচ্ছা, আসলে এটা হচ্ছে ম্যানেজমেন্টটা আসলে ডিপেন্ড করে যে বাচ্চাটার ওজনটা কেমন, এটার উপর একটা ডিপেন্ড করে, প্লাস ডিপেন্ড করে হচ্ছে আপনার বাচ্চাটা কত সপ্তাহে হয়েছে। যেটা আমি বললাম যে 37 সপ্তাহের আগে হয়ে গেলেই তো আমরা তাকে প্রিটার্ম বলছি, কিন্তু এরও আগে কত আগে হলো, যে কোনো বাচ্চা 32 সপ্তাহের আগে হয়ে যেতে পারে, কেউ 30 সপ্তাহের আগে হয়ে যেতে পারে, এবং তার ওজন দেখা যাচ্ছে মানে কম হতে পারে, 2.5 কেজি নিচ থেকে আরো অনেক নিচে হতে পারে। তো এটা প্রথমে আমরা এটা ডিসাইড করি আসলে যে বাচ্চাটা কত ওজন এবং তার হচ্ছে গর্ভকালটা কতদিন ছিল, এটার উপর ডিপেন্ড করে আসলে তার ম্যানেজমেন্টটা ঠিক করা হয়। এছাড়া তার কোনো কমপ্লিকেশন আছে কিনা, হয়তো আমরা দেখলাম যে আদারওয়াইজ অন্য কোনো কমপ্লিকেশন নাই, বাট শুধু তার ওজনটা কম, কিন্তু ওজন কমের আবার ভ্যারিয়েশন আছে। যেমন হচ্ছে 1800 গ্রাম পর্যন্ত হলে মোটামুটি আমরা নর্মালি হয়তো রাখতে পারি নর্মাল টেম্পারেচার, কিন্তু এর নিচে হয়ে গেলে দেখা যায় আমাদেরকে তখন এক্সট্রা করে ইনকিউবেটরে রাখতে হয় বাচ্চাটাকে, যে ইনকিউবেটরে রাখতে তার টেম্পারেচারটা মেনটেন করতে পারছে কিনা। 1800 গ্রামের নিচে হয়ে গেলে তখন দেখা যাচ্ছে যে তাদেরকে আমি খাবারটা কিভাবে দিব সেটাও আমাকে ডিসিশন নিতে হবে। বাচ্চা কি টেনে খেতে পারবে বুকের দুধ, নাকি তাকে আমাকে অন্য কিছু বা দিতে হবে, বা নাকে নল দিয়ে দিতে হবে, বা তাকে স্যালাইন দিতে হবে। এগুলো আসলে বিভিন্ন কিছুর ওই যে ওজন, তারপর গর্ভকাল, এগুলো সবগুলো মিলিয়ে আমরা ডিসিশন নিয়ে থাকি। এছাড়া তার প্রিটার্ম বাচ্চাদের অনেক কমপ্লিকেশন হয়ে থাকে, যেটা আপনাকে আমি বললাম যে তার হয়তো সুগার কমে যাচ্ছে, তার হয়তো শ্বাসকষ্ট হচ্ছে, তার হয়তো হার্টের সমস্যা থাকতে পারে, বা তার হয়তো ইনফেকশন থাকতে পারে। ওগুলো অনুযায়ী আসলে আমরা ধাপে ধাপে যেই সমস্যাগুলো পাই সেগুলো দিয়ে আমরা ম্যানেজমেন্ট করি। যেটা আপনি বললেন যে আলাদা নিয়ে যাওয়া হয়, যেটা এনআইসিইউ আমরা বলি, ইন্টেনসিভ কেয়ার ইউনিট, নিওনেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিট, সেইখানে নিয়ে আসলে আমরা বাচ্চাটাকে পর্যবেক্ষণ করে তারপর সেইটার অনুযায়ী ট্রিটমেন্ট দিই। কিন্তু যদি দেখা যাচ্ছে যে একটা বাচ্চা শুধু কম ওজন কিন্তু আদারওয়াইজ সে ভালো আছে, তখন কিন্তু আমরা তার সাথে সাথেই তাকে কেএমসি শুরু করতে পারি। মার স্কিন টু স্কিন কেয়ারে দিয়ে তাকে আমরা সাথে সাথেই কেএমসি শুরু করতে পারি। কিন্তু যাদের দেখা যাচ্ছে কিছুটা সমস্যা এরকম, তাদেরকে আমরা ওই সমস্যাগুলো মোটামুটি সলভ করে তাকে মোটামুটি আমরা সেটেল করে তারপর আমরা তাকে কেএমসি শুরু করতে পারি। এবং ফিডিংটার ব্যাপারেও সেটা, যে আমরা মোটামুটি তাকে সেটেল করে তারপর ব্রেস্ট ফিডিং শুরু করতে পারি। ওই পুরাটাই আসলে ডিপেন্ড করে হচ্ছে বাচ্চার কার কিরকম কমপ্লিকেশন ডেভেলপ করলো সেই অনুযায়ী। সেক্ষেত্রে যাদের ইতিমধ্যেই আসলে অপরিণত বাচ্চা হয়েছে, যারা ইতিমধ্যেই একটি অপরিণত বাচ্চাকে পালছেন, লালন পালন করছেন, তারা আসলে একটু দুশ্চিন্তায় থাকেন। সেক্ষেত্রে তারা আসলে কোন বিষয়গুলো আসলে মেনটেন করতে পারে তাদের বাচ্চার ক্ষেত্রে? একজন শিশু বিশেষজ্ঞর আন্ডারে তাকে রেখে তার কোনো কমপ্লিকেশন আছে নাকি এটা দেখতে হবে। সেটা বাসায় নেওয়ার পর আর কি, বাসায় নেওয়ার পরে যেটা করতে হবে, প্রথমেই আমি বলবো যেটা ব্রেস্ট বুকের দুধ খাওয়ানোটা, অবশ্যই আমাকে 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাওয়াতে হবে। যদি বাচ্চা টেনে না খেতে পারে সেক্ষেত্রে করণীয় দেখা যাচ্ছে যে টেনে খেতে না পারলে কিন্তু আসলে হসপিটাল থেকে আমরা যতক্ষণ পর্যন্ত বাচ্চার ব্রেস্ট ফিডিং এস্টাবলিশ না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আসলে ছুটি দেই না। হ্যাঁ, তাহলে টেনে খেতে না পারলেও তার সে যাতে অ্যাটলিস্ট বাটি চামচে খেতে পারে সেইটা অবস্থা মানে ততটুক পর্যন্ত অ্যাবল করেই কিন্তু আমরা আসলে বাচ্চাটাকে ছাড়ি, তার আগে কিন্তু আমরা আসলে ছাড়ি না। তাহলে ব্রেস্ট ফিডিংটা অবশ্যই কন্টিনিউ করতে হবে। ব্রেস্ট ফিডিং কন্টিনিউ করলে কিন্তু বাচ্চার ব্রেস্ট ফিডিং আমরা জানি যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, তাহলে কিন্তু তার অনেক কিছুই সে বাচ্চাটাকে মানে বাচ্চাটা সুস্থ থাকবে, বাচ্চাটার বিভিন্ন ইনফেকশন কম হবে, তারপর আমরা যেটা বলি তার নিউমোনিয়া, ডায়রিয়া, বিভিন্ন অ্যালার্জি জাতীয় সমস্যা এগুলো কম হবে। তাতে কিন্তু আমরা অনেক কিছু থেকেই কিন্তু ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে বাচ্চাটাকে রক্ষা করতে পারবো। এছাড়া
তারপর যেটা তাকে টেম্পারেচারটা যদি লো বার্থ ওয়েট বাচ্চা প্রিটার্ম বাচ্চা যেই বাবা মার হয়েছে টেম্পারেচারটা মেনটেন করার জন্য যদি আমরা সেই ক্যাঙ্গারু মাদার কেয়ার যদি তাকে হসপিটাল থেকে সেই সার্ভিসটা প্রোভাইড করে থাকে তাহলে সেটা দিতে হবে। আমরা সেটা 2.5 কেজি হওয়া পর্যন্ত বা গর্ভকালীন 40 সপ্তাহ হওয়া পর্যন্ত আমরা সেটা দিয়ে থাকি। তাহলে এই ক্যাঙ্গারু মাদার কেয়ারটা কি বাসায় দিতে পারে? হ্যাঁ, বাসায়ও দিবে, বাসায়ও দিবে। এটা জাস্ট সিম্পল, বাসায়ও তারা এটা মেনটেন করতে পারবে। এবং তখন দেখা যাচ্ছে সে প্রতি সপ্তাহে সপ্তাহে হসপিটালে যেয়ে বা যে শিশু বিশেষজ্ঞের আন্ডারে সে আছে সেখানে যেয়ে তাকে রেগুলার ওয়েটটা মেপে তার প্রোগ্রেসটা কিরকম হচ্ছে সেটা দেখতে হবে, ঠিক মতো খেতে পারছে কিনা। আর এছাড়া তারপর যেটা বললাম, তারপরে ইনফেকশন কন্ট্রোল করার জন্য অবশ্যই আমাদেরকে সাবধান থাকতে হবে। এটা একটা একদম খুবই অন্যরকম, ক্ষমতা কম, এই জন্য অবশ্যই আমাদেরকে হ্যান্ড ওয়াশিং। হ্যাঁ, করোনার সময় কিন্তু আমরা সবাই মোটামুটি হ্যান্ড ওয়াশিং কিভাবে করতে হবে এটা অলরেডি জেনে গেছি। অবশ্যই বাচ্চা ধরার আগে আমাকে হ্যান্ড ওয়াশিং করতে হবে, তারপর বাচ্চার ন্যাপিকে ক্লিন করার পর বাচ্চা খাওয়ানোর আগে হ্যান্ড ওয়াশ করতে হবে, তারপর যে কোনো বাচ্চা ধরার আগে বা হঠাৎ করে বাইরে থেকে এসে বাচ্চাটাকে ধরে ফেলবো না। এবং যাদের বাসায় যদি ছোটোখাটো কোনো অসুখ বিসুখ হাঁচি কাশি থাকে, জ্বর থাকে, তাদেরকে একটু অসুস্থ থাকে কেউ, তাদেরকে বাচ্চার থেকে একটু দূরে রাখবো। এগুলো যদি একটু মেনটেন করি তাহলে কিন্তু বাচ্চাটার ইনফেকশনও কম হবে। এইভাবে আমরা মোটামুটি এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা বাচ্চাটাকে কিন্তু টেক কেয়ার করতে পারি। আর এবং ওই যেটা বললাম যে যদি দেখা যাচ্ছে এইভাবে টেক কেয়ার করতে পারি তাহলে কিন্তু তার আমরা যেটা বলি ক্যাচ আপ গ্রোথ, মানে খুব সহজেই কিন্তু সে স্বাভাবিক বাচ্চার ওজনটা ক্যাচ করে ফেলে। এটা কত দিনের মধ্যে করে ফেলার একটা সম্ভাবনা? এটা আসলে এক এক বাচ্চার ক্ষেত্রে এক এক রকম, তবে আর ওজনের উপর ডিপেন্ড করে তার কতটুকু ছিল। হ্যাঁ, আর এছাড়া তাকে সাধারণত আমরা কিছু মাল্টিভিটামিন এগুলো প্রোভাইড করে থাকি, তাতেও দেখা যাচ্ছে এগুলো। এই মাল্টিভিটামিন কি সে 6 মাসের আগে খেতে পারবে? হ্যাঁ, এটা হচ্ছে যারা প্রিটার্ম বাচ্চা তাদেরকে, হ্যাঁ 2 কেজির নিচে থাকে যেসব বাচ্চাগুলো তাদেরকে আমরা আর আগে থেকেই শুরু করে দিই। আর হচ্ছে এছাড়া যেসব বাচ্চা প্রিটার্ম বাচ্চা যাদের হয়েছে 2 কেজির নিচে যে বাচ্চাগুলো, সেই বাচ্চাগুলোকে অবশ্যই চোখ এবং কান পরীক্ষা করাতে হয়। যে চোখে এবং জন্মের 20 থেকে 30 দিনের মধ্যে চোখ পরীক্ষা এবং 6 সপ্তাহের মধ্যে কান পরীক্ষা, এটা করে নিতে হবে। এটাও বাবা মাকে খেয়াল রাখতে হবে। এগুলো অবশ্যই হাসপাতাল থেকেই একটি বাবা মাকে আমরা দেখা যাচ্ছে বলে দেওয়া হয়, অ্যাডভাইস করে দেওয়া হয়, কিন্তু তারপরও তাদেরকে নিজেদেরকেও সচেতন হতে হবে যেন এই জিনিসগুলো মেনে চলে। তো হয়তো বাচ্চা নেওয়ার পরিকল্পনা করছে বা গর্ভাবস্থায় আছেন অনেকে, তাদের জন্য একটা খুব ভালো মেসেজ যে তারা যাতে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হলে তারা যাতে এই বিষয়গুলো লক্ষ্য রাখেন। আচ্ছা, খুব সুন্দর বলছিলেন ম্যাডাম। আমরা একটু ক্যাঙ্গারু মাদার কেয়ারটা সম্পর্কে আরেকটু জানার চেষ্টা করব। নামটা খুব ইন্টারেস্টিং, যে ক্যাঙ্গারু মাদার কেয়ার, এই নামটা আসলে কি কারণে দেওয়া? এই আচ্ছা, ক্যাঙ্গারু আসলে আমরা তো সবাই মোটামুটি টিভিতে দেখেছি যে ক্যাঙ্গারু কিন্তু একটা থলে থাকে না, সেই থলেটার মধ্যে সে দেখা যায় তার বাচ্চাটাকে রাখে। জন্ম মানে ন্যাচারালি ক্যাঙ্গারুর বাচ্চাটা প্রিটার্ম হিসেবে জন্মগ্রহণ করে, ওজন অনেক কম থাকে। তাহলে সেই জন্য আসলে ক্যাঙ্গারু যদি তার বাচ্চাটাকে ওইভাবে লালন পালন না করে তাহলে কিন্তু সে ওই প্রকৃতির ওই আবহাওয়াতে সে বেঁচে থাকতে পারে না। সেই জন্য ক্যাঙ্গারুটাকে যেভাবে লালন পালন করা হয় ওই থেকেই নামটা এসেছে আসলে, যে তাহলে আমাদের যেসব প্রিটার্ম বাচ্চারা সেই সব বাচ্চাগুলোকে, এটা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে এটা চালু আছে, শুধু বাংলাদেশেই না। এবং যে ক্যাঙ্গারু মাদার কেয়ারটা মানে একটা বাচ্চাকে আমরা 2-2.5 কেজির নিচে হলে সেই বাচ্চাটাকে আমরা স্কিন টু স্কিন কেয়ারে রাখি, ডেইলি কমপক্ষে 20 ঘন্টা স্কিন টু স্কিন কেয়ারে রাখবো। এবং শুধু মা না, বাবা মা, তারপর ফ্যামিলির অন্যান্য যে মেম্বাররা আছে, দাদি নানি, চাচা খালা ফুপু, সবাই এই যে কোনো কেউ এই ক্যাঙ্গারু মাদার কেয়ারটাকে বাচ্চাটাকে এইভাবে রাখতে পারবে। এবং শরীরের সাথে চিন্তা করে দেখেন যে আমরা যখন বাচ্চা স্কিন টু স্কিন কেয়ারে রাখি তখন আমার শরীরের যে তাপমাত্রাটা মেনটেন হবে ওই তাপমাত্রাটাই বাচ্চার শরীরটাও তাপমাত্রাটা মেনটেন হবে। এবং দেখা যাবে যে তার যেহেতু খুব আমরা বাচ্চাটাকে একটু স্পেশালি রাখবো, তার ইনফেকশনও কম হবে। এবং আমরা তো তাকে যে এই সার্ভিসটা যাদেরকে প্রোভাইড করি কিভাবে হাইজিন মেনটেন করবে, কিভাবে খাওয়াবে, ব্রেস্ট ফিডিং করবে, এগুলো যেহেতু আমরা তাদেরকে খুব ভালোভাবে শিখিয়ে দেই, তখন দেখা যায় যে তার খাওয়া দাওয়াটাও ঠিক মতো, ব্রেস্ট ফিডিংও ঠিক মতো হচ্ছে এবং দেখা যাচ্ছে খুব দ্রুতই সে কিন্তু স্বাভাবিক ওজনটা গেইন করতে পারে। খুব সুন্দর বলছিলেন। এই ক্যাঙ্গারু মাদার কেয়ারের ক্ষেত্রে কি এটা শুধু স্কিন টু স্কিন কানেক্টের বিষয় নাকি আরো কোনো বিষয় আছে যে ক্যাঙ্গারু মাদার কেয়ারের ক্ষেত্রে ফলো করতে হয়? না, ওই যেটা মেইন হচ্ছে আমার স্কিন টু স্কিনে ডেইলি কমপক্ষে 20 ঘন্টা রাখতে হবে, টেম্পারেচারটা মেনটেন হবে তাহলে। আর হচ্ছে স্কিন টু স্কিন কন্ট্যাক্টে রাখবে, জাস্ট আমরা একটা বাইন্ডার দিয়ে একটা বেঁধে রাখি, জাস্ট বাইন্ডার দিয়ে রাখি যে বাচ্চাটাকে যেভাবে অনেক সময় কিন্তু আমরা দেখা যাচ্ছে যে এমনি অনেক সময় একটু বাচ্চাদেরকে
বাইন্ডার দিয়ে বাইরে গেলে কোথাও নিয়ে যায়, ওই টাইপের যে কোনো একটা মানে আমার সুবিধা মতো একটা খুব ইজি একটা বাইন্ডার, একটা কাপড়ের চারদিকে 4টা ফিতা দিয়ে একটা বাইন্ডার দিয়ে মার বুকে বা যে কেয়ার গিভার তার বুকের সাথে বাচ্চাটাকে অ্যাটাচ করে রাখবে। আচ্ছা, খুব সুন্দর বলছিলেন। ক্যাঙ্গারু মাদার কেয়ারটা আসলে আমার মনে হয় যারা অপরিণত বাচ্চা জন্মগ্রহণ করছে তাদের জন্য খুব দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য খুবই ভালো একটি পদক্ষেপ। আমরা আরেকটু জানতে চাইবো আপনার কাছে যে শিশু মৃত্যুর যে কারণগুলো আপনি উল্লেখ করেছেন, কম ওজন তো সবচেয়ে বড় একটি কারণ। আরেকটি কারণ যেটা আমরা দেখতে পাই যে জন্মকালীন শ্বাসরোধের কারণে অনেক শিশু মারা যাচ্ছে। এই বিষয়টা আসলে কি? জন্মকালীন কিভাবে শ্বাসরোধ হচ্ছে একটি শিশুর? আচ্ছা, জন্মকালীন শ্বাসরোধ যেটাকে আমরা মেডিকেল ভাষায় পেরিনেটাল অ্যাসফিক্সিয়া বলে থাকি, এটা আসলে হচ্ছে যে একটা বাচ্চা, এটা অনেক সময় হয়ে থাকে যে জন্মের পরপরই যে একটা বাচ্চা শ্বাস নিবে, মানে জন্মের পরপরই একটা বাচ্চা যে কান্না করবে, কান্নাটাই আসলে প্রথম শ্বাস নেয়া। হ্যাঁ, তখন এই দেখা যায় যে এই কান্নাটা জন্মের 1 মিনিটের মধ্যে যদি দেখা যাচ্ছে সে কান্নাটা করার কথা, তো এটা দেখা যাচ্ছে যে আমরা তাকে চেষ্টা করব জন্মের 1 মিনিটের মধ্যে শ্বাস নেওয়াটা, কান্না করা মানে শ্বাস নেওয়াটা আর কি। এটা বিভিন্ন কারণে জন্মের পর বাচ্চা কান্নাটা মানে শ্বাসটা নাও নিতে পারে। এটার কারণে বিভিন্ন সময় হতে পারে যে আমরা বলি অবস্ট্রাক্টেড লেবার, বা প্রসবটা অনেকক্ষণ ধরে বাচ্চার মাথাটা মানে বের হচ্ছিল না, ডেলিভারি হচ্ছিল না। হ্যাঁ, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে সে বাসায় ট্রাই করেছে, তারা বাসায় হয়তো হচ্ছিল না, তারপরে দীর্ঘ সময় চলে গেছে, একটা যে ডেলিভারি যে নর্মাল টাইম তার থেকে অনেক বেশি টাইম চলে গেছে। তারপর বিভিন্ন কারণে দেখা যাচ্ছে যে মার হয়তো বিভিন্ন কারণে মার কোনো অসুস্থতার কারণে হতে পারে, অথবা দেখা যাচ্ছে মানে বাচ্চা পেটে থাকতেও অনেক কারণে বাচ্চা অক্সিজেন কম পেতে পারে, সেই ক্ষেত্রেও বাচ্চা অনেক মানে হওয়ার পর দেখা যাচ্ছে কান্না করছে না, প্রথম শ্বাসটা ঠিকমতো নিচ্ছে না। এরকম অনেক সময় ঘটনা দেখা যায়, আমরা সোশ্যাল মিডিয়াগুলোতেও দেখি যে বাচ্চাকে কান্না করানোর জন্য ডাক্তার খুব চেষ্টা করছেন, পিঠে ঘষা করে ঘষছেন। সেই ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে আমরা তখন তাকে চেষ্টা করি রিসাসিটেট করার, যেটা আমরা বলি যে আমরা প্রথমে তাকে স্টিমুলেট করি, যেটা আমরা সাধারণত অনেক সময় টিভিতে দেখতে পারি, হ্যাঁ, নাটক সিনেমায় দেখা যায়, আমরা স্টিমুলেট করার চেষ্টা করি। তারপর তাকে অক্সিজেন দেওয়া হয় যদি অক্সিজেনের ফ্যাসিলিটি থাকে। এছাড়া আরও আমরা আম্বো ব্যাগ দিয়ে তাকে শ্বাসটা দেওয়ার, এবং 1 মিনিটের মধ্যে আমরা চেষ্টা করি যে তাকে বাচ্চাটাকে শ্বাসটা দেওয়ার জন্য। এবং তারপরে যদি দেখা যাচ্ছে তার অবস্থার উন্নতি না হয়, তখন আমরা তাকে ভেন্টিলেটরে দিতে পারি বা এনআইসিইউতে শিফট করে ভেন্টিলেটর সাপোর্ট দিতে হয়। আচ্ছা, সেই ক্ষেত্রে সেই জায়গা থেকে একটি শিশুর ফিরে আসার চান্স কতটুকু থাকে? আসলে এইটা ডিপেন্ড করে অনেক কিছুর উপর, যে আপনি বাচ্চাটা কতক্ষণ হচ্ছে তার শ্বাস নিতে কতক্ষণ দেরি করলো, হ্যাঁ, তারপর শ্বাস নেওয়ার পর তার এই কি কমপ্লিকেশন হলো। কারণ যখন সে শ্বাস নিচ্ছে না মানে তার অক্সিজেনটা ব্রেনে যাচ্ছে না, শুধু ব্রেন থেকে প্রথমেই দেখা যায় ব্রেনটা এফেক্ট করে অক্সিজেনের জন্য, তারপরে দেখা যাচ্ছে শরীরের অন্যান্য সব অঙ্গই কিন্তু, আপনি লিভার, আপনার কিডনি, আপনার লাংস সবকিছুই কিন্তু আস্তে আস্তে এফেক্ট করে, হার্ট সবই এফেক্ট করে। তখন দেখা যাচ্ছে কিন্তু যে বাচ্চাগুলো অনেক দেরি হয়ে যায়, ডিলে হয়ে যায়, তখন কিন্তু তার বাঁচার সম্ভাবনা, কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এবং সেই ক্ষেত্রে তার বাঁচার সম্ভাবনা অনেকখানি কমে যায়। কিন্তু যদি আমরা তাড়াতাড়ি ম্যানেজমেন্ট করতে পারি, রিসার্চিট করতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু আমার বাচ্চাটা সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং এই বাচ্চাগুলি যদি বেশি দেরি হয়ে যায়, বিভিন্ন ব্রেনের বিভিন্ন অংশে অক্সিজেন সাপ্লাই না থাকার কারণে বিভিন্ন অংশগুলো ক্ষতিগ্রস্ত হয়, ড্যামেজ হয়ে যায়, এই বাচ্চাগুলো কিন্তু ভবিষ্যতে যে বিভিন্ন সেরিব্রাল পলসি আমরা যেটা বলি প্রতিবন্ধী হয়ে উঠতে পারে, তাদের একটা কমপ্লিকেশন হতে পারে। অনেকে ধরেন হাঁটা চলায় দেরি হতে পারে, কেউ হয়তো কানে শুনতে দেরি হতে পারে, কারো হয়তো কথা বলার প্রবলেম হতে পারে। আর যদি দেখা যাচ্ছে যাদের পুরা ব্রেনই দেখা যাচ্ছে বিভিন্ন মানে ড্যামেজটা বেশি হয়ে গেল, তাদের দেখা যাচ্ছে যে সবকিছু এফেক্ট করতে পারে। খুবই সুন্দর বলছিলেন। আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে, তবে যাওয়ার আগে আমরা আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, যে শিশু মৃত্যুর বা নবজাতক মৃত্যুর পেছনে যে কারণগুলো রয়েছে, সেই কারণগুলো আসলে মানুষের হাতে কিংবা তার অভিভাবকের হাতে কতটুকু থাকে, এবং সেই অভিভাবক আসলে কিভাবে এই বিষয়টা থেকে বের হয়ে আসতে পারে?
আমরা যদি দেখেন শিশু মৃত্যুর কারণগুলো বা নবজাতক মৃত্যুর কারণগুলো দেখি, তাহলে এগুলো অনেকগুলোই কিন্তু প্রিভেন্টেবল, আচ্ছা, মানে আমরা প্রতিরোধ করতে পারি। যেমন আমরা যদি প্রথমেই চিন্তা করি যে আমাদের যেটা প্রিটার্ম লো বার্থ, এটা আমাদের যেটা একটা অন্যতম প্রধান কারণ, এটা যদি আমরা সচেতন হই, আমরা যদি বাল্যবিবাহ প্রতিরোধ করতে পারি, তারপর যদি মার যদি পুষ্টির দিকে আমরা খেয়াল রাখি, তারপর মার প্রপার অ্যান্টিনেটাল চেক আপ, অ্যান্টিনেটালে বাচ্চা গর্ভ থাকা অবস্থায় বা যদি রেগুলার সে ডাক্তারের কাছে এসে চেক আপ করে এবং হসপিটাল ডেলিভারি করায়, তাহলে এগুলো কিন্তু অনেকাংশেই কমে যাবে। যে এটা জন্মকালীন যে প্রসবকালীন জটিলতা, সেগুলো কমে যাবে। এরপর যদি আমরা প্রপার ব্রেস্ট ফিডিং করাই, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বলতে যেটা আমরা বুঝি 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাবে, এই এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংটা যদি আমরা করাই, তাহলে কিন্তু আমরা অনেকগুলো জিনিস থেকে রক্ষা, মানে এই এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং আমাদেরকে রক্ষা করে। এরপর আমরা যদি বলি যে একটা কারণ আমি যেটা বলেছিলাম নিউমোনিয়া, হ্যাঁ নিউমোনিয়া একটা কারণ, সেটার জন্য আমরা যেমন যদি যে কোনো ইনফেকশন হয়ে গেলে আমরা প্রপার যদি ইনফেকশনটার জন্য প্রপার ট্রিটমেন্ট করতে পারি, আমরা যেমন এদিক ওদিক দেখা যাচ্ছে যে বাচ্চাগুলো ফার্মেসির ডাক্তারের ফার্মেসিতে যারা বসে তাদের কাছে যায়, ওষুধ খায়, ভালো হয় না, পরে দেখা যায় আমাদের কাছে আসে, তাহলে সেগুলো যদি আমরা একটু সচেতন হয়ে প্রথমেই ডাক্তারের সাথে পরামর্শ করি, তারপর আমরা যদি ভ্যাকসিনেশন, হ্যাঁ ভ্যাকসিনেশনটা আমরা ঠিকভাবে দেই, তাহলে এছাড়া হচ্ছে আমরা যদি যে যেমন বিভিন্ন ইনফেকশনের জন্য প্রপার হাইজিনটা আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্নতা ভালোভাবে মেনটেন করি, এবং সবচেয়ে অপুষ্টি একটা কারণ, অপুষ্টির জন্য আমরা যদি এই যে বাচ্চাকে বুকের দুধ তো 6 মাস পর্যন্ত খাওয়াবো, এরপর থেকে আমরা যদি এই বিভিন্ন কমার্শিয়াল ফুডের উপর ডিপেন্ড না করে আমরা যদি ঘরের খাবার খাওয়াই, যাতে বাচ্চা অপুষ্টি না হয়, হ্যাঁ তাহলেও কিন্তু আমাদের এই যে আমরা যে কারণগুলো ধরে ধরে যদি চিন্তা করি, তাহলে কিছু কিছু কারণ আমরা হয়তো অনেক সময় যেতে জন্মগত ত্রুটি যেগুলো, সেগুলো হয়তো আমরা অনেক সময় মানে প্রতিরোধ করতে পারবো না, কিন্তু এগুলো মোটামুটি আমরা কিন্তু সবই প্রতিরোধ করতে পারি। তারপর যেমন আমরা যদি পানিতে পড়ে যাওয়া, এই গরমের সময় আবার অনেক শিশু আসলে ভাইরাল ফিভার থেকে শুরু করে ঠান্ডা এই ধরনের সমস্যায় ভুগছে, এর থেকে কি আবার মৃত্যুর কোনো ঝুঁকি থাকে কি না? এর থেকে যদি আপনার নিউমোনিয়া হয়ে যায়, নিউমোনিয়া আসলে কিন্তু সারা বছরই বাচ্চাদের হয়ে থাকে, হ্যাঁ সারা বছরই হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে ওই যে বললাম যে আমরা যদি প্রথমেই যদি ভালোভাবে চিকিৎসা করাই, তাহলে কিন্তু এর থেকে আমরা রক্ষা পেতে পারি। তারপর যেমন আমরা যে পানিতে যেটা বা যে আমাদের অ্যাক্সিডেন্টাল ইনজুরি যেগুলো, সেগুলো থেকেও কিন্তু আমরা যদি প্রতিরোধ ব্যবস্থা করি বিভিন্ন, তাহলে কিন্তু আমরা সেগুলো থেকেও রক্ষা পেতে পারি। আচ্ছা, খুবই সুন্দর বলছিলেন। আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি কোনো মেসেজ দেওয়ার থাকে। দর্শকদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলতে চাই যে আপনার বাচ্চাকে 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাওয়ান, এবং 6 মাসের পর থেকে বাচ্চাকে ঘরের তৈরি বাড়তি খাবার খাওয়ান। কোনো কমার্শিয়াল ফুড যেমন সেরেলাক, বাইরের দুধ, এগুলো খাওয়া থেকে বাচ্চাকে বিরত রাখুন, তাহলেই কিন্তু আপনার বাচ্চার পুষ্টি ভালো হবে এবং সে সুস্থ থাকবে এবং তাকে বিভিন্ন অসুখ কোনোভাবেই তাকে কাবু করতে পারবে না। অসংখ্য ধন্যবাদ। আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসবো। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বায়োফার্মা প্রেজেন্টস স্বাস্থ্যবেলা, সাথে ছিলাম আমি তৌহিদুল ইসলাম তারেক, এবং আজকে আমাদের যে বিষয়টি ছিল শিশু মৃত্যুর কারণ ও প্রতিরোধ, এই বিষয়ে কথা বলছিলেন ডাক্তার তানিয়া ইসলাম। তিনি সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন শিশু বিভাগ শিশু স্বাস্থ্য ইনস্টিটিউট মাতুয়াইলে। দর্শক, আশা করছি আজকের এই পর্ব থেকে আপনারা কিছু গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদের কাছে আমরা পৌঁছাতে পেরেছি। আশা করছি এই মেসেজগুলো বা এই ছোট ছোট বিষয়গুলো আপনারা আপনাদের বাস্তব জীবনে সবসময় অনুসরণ করার চেষ্টা করবেন এবং আপনাদের শিশুদেরকে ভালো রাখবেন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ।